হ্যালো স্টুডেন্টস, কেমন ঠান্ডা পড়েছে আর পড়াশোনা কেমন চলছে? সন্নিধি কোচিং এর ভিডিও যদি ফলো করে থাকো, দুটোর উত্তরই সেম হবে, দারুণ। চলো, তোমরা অলরেডি ফিলোসফি তর্ক সংগ্রহের ভিডিও দেখে ফেলেছো। আজকের ভিডিও বুঝতেই পারছো কাদের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি মেজর 5th সেম তর্ক সংগ্রহ CC9 DSCC9 এর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। সেখানে আমি শ্রুতির লক্ষণ বুঝিয়েছি, সেখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে সেটাও বুঝিয়ে দিয়েছি। আজকে একটি নতুন ভিডিও তর্ক সংগ্রহের শুরু করি। আজকে আমরা পড়ব যথার্থ এবং অযথার্থ অনুভব। অনুভব বিষয়টা পড়ার আগে, যথার্থ এবং অযথার্থ অনুভব পড়ার আগে অনুভবের লক্ষণ কি দিয়েছেন সেটা জেনে নিই। শ্রুতির লক্ষণ গতদিন আমরা পড়েছি। দেখবে অনুভবের শুরুতেই মোটা হরফে যে তর্ক সংগ্রহে অর্ণব ভট্ট জানিয়েছেন, তদ্ভিন্নম জ্ঞানম অনুভব, তদ্ভিন্নম জ্ঞানম অনুভব। এখন তদ্ভিন্নম জ্ঞানম অনুভব কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে ওইটি ভিন্ন বাকি সব অনুভব। ওইটি কথাটা কি? দেখবে অনুভবের লক্ষণের আগেই ঠিক শ্রুতির লক্ষণ দেওয়া আছে, যেটা আগের দিন পড়িয়েছি, সংস্কার মাত্রজন্যম জ্ঞানম শ্রুতি। এখন তারপরেই বলা হচ্ছে তদ্ভিন্নম জ্ঞানম অনুভব, অর্থাৎ স্মৃতি ভিন্ন বাকি যা আমার জ্ঞেয় বিষয় হচ্ছে, জ্ঞান হচ্ছে, সেটাই হচ্ছে অনুভব। ঠিক আছে, তদ্ভিন্নম জ্ঞানম অনুভব। এইবার এই অনুভবকে তিনি অর্ণব ভট্ট দুইটি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে যথার্থ, একটি হচ্ছে অযথার্থ। প্রথমে আমরা যথার্থ অনুভবটা পড়ে নিই কি আছে। যথার্থ অনুভব বা প্রমাণ লক্ষণ দিতে গিয়ে অর্ণব ভট্ট তর্ক সংগ্রহে বলছেন, তৎবতী তৎপ্রকারক অনুভব যথার্থ, তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ। মানেটা কি এটা বুঝতে হবে, আমি এক্সাম্পল দিয়ে বোঝার সুবিধা হবে। তৎবতী বলতে বোঝানো হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে হচ্ছে ঘট, পট ইত্যাদির কথা বলা হচ্ছে, কারণ আমি ঘটের এক্সাম্পল নিচ্ছি। তৎবতী বলে বোঝানো হচ্ছে ঘটকে। ধরো যাক ঘটের ক্ষেত্রে তৎপ্রকারক মানে এই তৎবতী মানে ঘট, তৎপ্রকার মানে হচ্ছে ঘটের প্রকার। প্রকার মানে কি? প্রকার শব্দের দ্বারা, এই প্রকার শব্দের দ্বারা বোঝানো হয়েছে বিশেষণ। বিশেষণকে, বিশেষণটা কি? ঘটের ক্ষেত্রে ঘটত্ব, পটের ক্ষেত্রে পটত্ব, মানুষের ক্ষেত্রে মনুষ্যত্ব, পুস্তকের ক্ষেত্রে পুস্তকত্ব, বৃক্ষের ক্ষেত্রে বৃক্ষত্ব, এইগুলো হচ্ছে বিশেষণ বা প্রকার। এইবার তৎবতী মানে ঘটে, যদি ঘটের প্রকার অর্থাৎ ঘটত্ব এর অনুভবটাই আমার হয়, ঘটে ক্ষেত্রে যদি ঘটত্বের অনুভবটাই হয় আমার, তাহলে যে অনুভবটা হচ্ছে সেইটি আমার যথার্থ অনুভব। অর্থাৎ ঘট দেখতে গিয়ে ঘটত্বেরই অনুভবটি হলো, পট দেখতে গিয়ে পটত্বেরই হলো, মানুষ দেখতে গিয়ে মনুষ্যত্বেরই হলো, এই অনুভবটা হচ্ছে যথার্থ অনুভব। এইটুকুনি হচ্ছে আমার অনুভব বা যথার্থ অনুভবের লক্ষণ। কিন্তু অর্ণব ভট্ট এই লক্ষণটা দিলেন বলে, এই লক্ষণটা দেওয়ার পরে এই লক্ষণে তিনি একটা আশঙ্কা করেছেন। এই আশঙ্কাটা কি? এই আশঙ্কাটা হচ্ছে বিশেষ্য বিশেষণ নিয়ে আশঙ্কা, বিশেষ্য বিশেষণ নিয়ে আশঙ্কা। এবার আমি ঘট জ্ঞানের ক্ষেত্রে আমরা বুঝতে পারি, আচ্ছা বলছি, ঘট জ্ঞানের ক্ষেত্রে পরে বলছি। আচ্ছা, বিশেষণ শব্দটার মানে আগে বুঝে নিই। বিশেষণ বলতে বোঝানো হচ্ছে এখানে প্রকার শব্দটা দিয়ে, প্রকার দিয়ে বিশেষণকে বোঝানো হচ্ছে। এবার বিশেষণ বলতে এবার বোঝানো হয় হচ্ছে অধিকরণকে। বিশেষণ বলতে অধিকরণকেও বোঝায়। অধিকরণ মানে হচ্ছে একটা স্থান বা একটা স্থানকে বোঝানো হচ্ছে অধিকরণ। কোন একটা, যেরকম আমি বলছি জল, মানে বোতলে জল থাকে, বোতলটা হচ্ছে অধিকরণ। এইবার এই অধিকরণ বিশেষণটাই হচ্ছে সবসময় অধিকরণ হয়, একটা যেটা বিশেষণ সেটা অধিকরণ হয়। তাহলে ঘট জ্ঞানের ক্ষেত্রে ঘটত্বটা হচ্ছে আমার অধিকরণ বা বিশেষণ। ঘটত্বের মধ্যেই ঘট থাকে, তাহলে ঘটত্বে আমার ঘট থাকছে, তাহলে ঘটত্বটা হচ্ছে বিশেষণ বা অধিকরণ। ঠিক, ঘটত্বটা হচ্ছে বিশেষণ বা অধিকরণ, যেখানে ঘটটা রয়েছে। এইটুকুনি আমার কাছে ক্লিয়ার। এই অধিকরণকেই বোঝানো হয়েছে যে শব্দটা দ্বারা, সেটা হচ্ছে বতি। বতি, বত রস্যই, বতি শব্দটা এসছে বত এই প্রত্যয়টা থেকে, বত প্রত্যয় থেকে। এই বত শব্দটা অধিকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে যখন তৎবতী বলা হচ্ছে মানে অধিকরণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ঘটত্বকে বোঝানো হচ্ছে। আমার কাছে এটা ক্লিয়ার। এইবার সমস্যাটা হচ্ছে এইখানে, এখন যদি আমাদের অনুভবটা হয়েছিল যে ঘটত্বে ঘট থাকে, তাহলে ঘটত্বটা আবার অধিকরণ হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার ধরো
কারো এরকম হলো ঘট থেকে তারপরে ঘটত্বের জ্ঞানটা হলো, ঠিক কিনা? তাহলে ঘটে ঘটোত্তম যে জ্ঞানটা হলো, তাহলে কি ঘটে ঘটোত্তম। তখন কি হলো, এই ঘটটা হয়ে গেল অধিকরণ, ব্যাপারটা উল্টে গেল। আর এই ঘটোত্তমটা হলো তখন কি বিশেষ্য, ব্যাপারটা উল্টে যাচ্ছে। তাহলে বধ কতটা আমায় ব্যবহার করতে হবে, তাহলে কি ক্ষেত্রে, ঘটের ক্ষেত্রে বধ কতটা ব্যবহার করতে হবে, ঘটকে আমার অধিকরণ বলতে হবে। ব্যাপারটা উল্টে যাচ্ছে যেহেতু, কারণ আমরা জানতাম ঘটত্বে ঘট আছে, ঘটত্বে ঘট, কিন্তু আমার মানে কারণ এখন হলো ঘটে ঘটোত্তম। তাহলে বধ শব্দটা জায়গাটা চেঞ্জ করে গেল, ঘটত্ব থেকে যেটা ঘটে চলে এলো। এর ফলে আমার দোষ দেখা দিল, অতিব্যাপ্তি দোষ। কারণ অতিব্যাপ্তি আগের দিন বুঝিয়েছিলাম রেলগাড়ির উদাহরণ দিয়ে, না দেখে থাকলে আগের ভিডিওটা গিয়ে দেখে এসো। তাহলে বধ শব্দটা এখানে ঘটে চলে এলো, তাহলে ঘট যেইটা অধিকরণ নয় সেটাকে অধিকরণ বলতে হচ্ছে। এই সমস্যার সমাধানে অর্ণব ভট্ট কি করলেন, বধ শব্দটার যেটার মানে আমরা অধিকরণ করেছিলাম সেটার মানে তিনি করে দিলেন সম্বন্ধ। তিনি বলেন বধ শব্দটার মানে হচ্ছে সম্বন্ধ। এবার সম্বন্ধ বললে কোনো সমস্যা থাকছে না। সম্বন্ধটা কিরকম তোমরা একটু ভাবার চেষ্টা করো। সম্বন্ধ বলতে কিরকম, ধরো কারোর যমজ ভাই বোন, তারা যমজ ভাই, ভাই বোন না যমজ ভাই, যদু আর মধু যমজ ভাই। তাহলে যদু মধুর ভাই, মধুও যদুর ভাই। তাহলে ভাইয়ের সম্বন্ধটা দুজনের ক্ষেত্রে সমান, এও অপরকে ভাই বলে, ও অপরকে নিজের ভাই বলবে। ঠিক আছে, এটা কেউ লাভ রিলেশন দিয়ে ভাবতে চাও না, ওয়ান সাইডেড লাভ খুব আছে, লাভ রিলেশন দিয়ে ভাবতে চাও না, ওসব এখন বাদ দাও, তুমি এই সম্বন্ধে পথে এসো। যাই হোক, তো ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা সেম থাকছে। তো সম্বন্ধ বললে আমার সুবিধাটা হলো, ঘটে ঘটত্ব বললেও সম্বন্ধ সেম থাকছে, ঘটতে ঘট থাকলেও সম্বন্ধ আমার সেম থাকছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। এইভাবে অর্ণব ভট্ট অতিব্যাপ্তি দোষটাকে নিরসন করলেন। আশা করি বুঝতে পেরেছো যথার্থ অনুভব। এবার আমরা চলে যাচ্ছি অযথার্থ অনুভবে। তার আগে বলে দিই, যথার্থ অনুভবে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করে দিও, ঠিক আছে? এবার আমরা পড়ব অযথার্থ অনুভব। অযথার্থ অনুভব বা অপ্রমা। যথার্থ মানে প্রমা ছিল, অযথার্থ মানে অপ্রমা। এর লক্ষণে অর্ণব ভট্ট যেটা বলেছেন সেটা হচ্ছে এইটা, তৎভাবতি তৎপ্রকারকশ্চ যথার্থ। এইখানটা খুব ইম্পর্টেন্ট। এখানে তৎভাবতি, তৎভাবতি আকার আছে, তৎ অভাবতি, উচ্চারণটা এরকম হবে, তৎ অভাবতি তৎপ্রকারশ্চ, আবার আকার আছে, চা যথার্থ, মানে হচ্ছে যদি এটা সন্ধি করা আছে বলে এরকম দেখাচ্ছে, তাহলে হবে তৎপ্রকারকশ্চ অযথার্থ। ভেঙেও কেউ করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখানে তৎ, আমি যদি ভেঙে ভেঙে বলি, তৎ অভাবতি তৎপ্রকারকশ্চ অযথার্থ। ক্লিয়ার? এইবার এটার মানেটা কি? তৎ বলতে আমি যেরকম বলেছিলাম, তৎ অভাবতি, যদি আমি ঘটের এক্সাম্পল দিয়ে বলি, তাহলে যেটা ছিল ঘটের এক্সাম্পলের ক্ষেত্রে প্রকার কি হয়েছিল আমাদের, ঘটত্ব। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি এখানে তৎ অভাবতি বলেছে, তাহলে ঘটের মধ্যে ঘটত্বটা থাকার কথা, আমি কিসের অভাব ধরে নিচ্ছি, পটত্বের অভাব। ঠিক আছে, এবার ঘটের মধ্যে পটত্বের অভাব আছে, বাট কোনোভাবে আমার পটত্বের অনুভব হলো, যেটার অভাব সেইটার অনুভব হলো, অর্থাৎ তৎপ্রকারকশ্চ, যেটার অভাব, তদ্ভাবতি যেটার অভাব, তৎপ্রকারক মানে সেই প্রকার অনুভবটা হলো। ঘটে পটত্বের অভাব, কিন্তু পটত্বের অনুভব হলো আমার, তাহলে সেই অনুভবটা আমার অযথার্থ হবে। ঠিক আছে, সিম্পলি ছোটবেলায় মানে তোমরা ফার্স্ট সেমটেমে পড়ে এসছো যে ভ্রম, ভ্রম তো পড়ে এসছো। ভ্রমটা কি বলা হয়েছে, ঈষৎ অন্ধকার জায়গায় একটা দড়ি দেখলে দড়িকে দেখে সাপ মনে হলো। দড়ির মধ্যে কি আছে, রজ্জুত্ব। যদি রজ্জু বলা হয়, রজ্জুর প্রকার বা বিশেষণ কি, রজ্জুত্ব। এবার রজ্জুতে রজ্জুত্ব না হয়ে আমার কিসের জ্ঞান হলো, সর্পত্ব। ঠিক আছে, রজ্জুতে তো সর্পত্ব নেই, সর্পত্বের অভাব আছে। অভাব মানে নেই, সর্পত্বের অভাব আছে। তাই যেখানে যেটার অভাব, রজ্জুতে সর্পত্বের অভাব, কিন্তু আমার সর্পত্বের জ্ঞান হলো, ফলে এই অনুভবটা আমার হবে অযথার্থ অনুভব। ক্লিয়ার? এই হলো অযথার্থ অনুভবের লক্ষণ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি বলি, খুব ভালোভাবে দেখবে। এইটা হচ্ছে আমার পেন বা মার্কার। এই মার্কারটাকে সংস্কৃতে বলা হয়, বা পেনকে সংস্কৃতে বলা হচ্ছে লেখনী, যেটা লিখতে সাহায্য করে, লেখনী। এইবার এই পেনটা লেখার সময় আমার হাতকে টাচ করে আছে, এই পেনের সাথে আমার হাতের যে সম্পর্ক সেটাকে বলা হয় সংযোগ সম্পর্ক। কি, সংযোগ সম্পর্ক। এবার সংযোগ সম্পর্কের টাইপটা হচ্ছে এরকম, এই সংযোগটা দেখো আমার হাতে আছে কথাটা ঠিক,
কিন্তু সমগ্র হাতে কিন্তু নেই। এই পেনটা আমার টাচ করে আছে, যারা আঙুলগুলোর নাম জানো তাদের সুবিধা আমি বলে দিচ্ছি। এইটাকে বলে বৃদ্ধাঙ্গুলি, এটাকে বলে তর্জনী, এটাকে বলে মধ্যমা, এটাকে বলে অনামিকা, এটাকে বলে কনিষ্ঠা। ঠিক আছে, তাহলে যখন পেন ধরছি, এক পেনটা আমার বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা এই তিনটে জায়গাকে টাচ করে আছে। বাকি অনামিকা আর কনিষ্ঠা আর হাতের তালুতে পেন কিন্তু টাচ করে নেই। এবার তোমায় আমি প্রশ্নটা করি, আমি যদি বলি আমার হাতে পেন আছে, কথাটা আমি ঠিক বলবো? হাতে পেন যেরকম আছে কথাটা ঠিক, হাতে পেন নেই এই কথাটাও ঠিক। যদি আমি এই তর্জনী, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা এই তিনটে আঙুলের দিক থেকে দেখি হাতে পেন আছে, আর এই দুটো আঙুলের তালুর দিক থেকে দেখি হাতে পেন নেই, তাহলে আমি হাতে যদি পেন আছে এই কথাটা বলি বা হাতে পেন নেই এই কথাটা বলি, আমার তাহলে অতিব্যাপ্তি দোষ হবে। অতিব্যাপ্তি দোষ হবে আমার সেখানে। কারণ আমি যদি বলি হাতে পেন নেই, সত্যি কথা বলতে হাতে পেন আছে, আবার যদি হাতে পেন আছে আবার তাতে পেনও নেই, এই দুটো আঙুলের দিক থেকে দেখতে গেলে অতিব্যাপ্তি দোষ হবে। এই দোষটা সমাধানটা করার জন্য অর্ণব ভট্ট যে বিষয়টা বললেন সেটা অনেকটা বড়, ওই জন্য আমি লিখছি না, আমি নিচে দিয়ে দিচ্ছি, মুখে বলছি। সমাধান করার জন্য তিনি যেটা বললেন, যদ্বচ্ছেদে যৎসম্বন্ধ ভাব তদ্বচ্ছেদে তৎসম্বন্ধ জ্ঞানস্য বিবক্ষিতত্বাৎ। আবার বলছি, যদ্বচ্ছেদে যৎসম্বন্ধ ভাব তদ্বচ্ছেদে তৎসম্বন্ধ জ্ঞানস্য বিবক্ষিতত্বাৎ। মানেটা কি? তিনি বলছেন বিষয়টা এত জটিল করে লাভ নেই, সংস্কৃত তোমায় লিখতে হবে আলাদা ব্যাপার, এবং এটার বাংলাটাও লিখতে হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বোঝানোর সুবিধা তিনি সহজ করে বলছি। ব্যাপারটা যে বি স্পেসিফিক, বি স্পেসিফিক। এসব হাত পথ ছাড়ো, বলো আমার হাতের এই তিনটা আঙুলে পেন আছে, দুটো আঙুলে পেন নেই, এটুকুনি বলে দাও। এইবার কারোর যদি এখন এই রকম অনুভব হয়, যেখানে পেনটা আছে এই তিনটে জায়গায়, তিনটা আঙুলে, আমার এই তিনটা আঙুলে পেন আছে, মানে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমাতে পেনটা আছে। এখন যদি আমি তোমাদের বলি না আমার এই বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা আর অনামিকাতে, এই অনামিকা বলছি, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমাতে আমার পেন নেই, তখন আমার অনুভবটা হবে অযথার্থ। ক্লিয়ার? অর্থাৎ আমাকে স্পেসিফিক করে যেখানে যে সম্বন্ধটা রয়েছে বা যেখানে যে সম্বন্ধটার অভাব রয়েছে, সেখানে যদি আমি সেই সম্বন্ধের কথা বলি, এখানে এখন যদি বলি এই অনামিকার কনিষ্ঠার কথা, এখানে তো পেন নেই, আমি যদি আবার বলি আমার এখানেও পেন আছে, তাহলে আমার অনুভবটা হবে অযথার্থ অনুভব। যেখানে যেটা নেই সেখানে সেটাকে আমি দেখে নিই, বা যেখানে যেটা আছে সেখানে যদি সেটাকে নেই বলি, তাহলে আমার সেখানে অযথার্থ অনুভব হবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি বুঝতে পেরেছো। অর্থাৎ এই পেনটা যদি আমি বলি আমার এই তিনটে আঙুলে, এখন যদি বলি আমার এই তিনটে আঙুলে পেন আছে, তাহলে আমার অনুভবটা হবে অযথার্থ অনুভব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে। অর্থাৎ নৈয়ায়িকদের মতে আমি যে এইখানে দাঁড়িয়ে আছি, আমি এখন বলতে পারবো না আমি ঘরে আছি, আমাকে বলতে হবে আমি আমার বাড়ির ঘরের এই বোর্ডটার সামনে এক মেঝের একটা অংশে দাঁড়িয়ে আছি। আমি যদি বলি পুরো ঘর জুড়ে আছি, তাহলে ভুল বলবো, কারণ আমার পুরো ঘরে এত বড় শরীরটা নয়। নৈয়ায়িকদের মতে বি স্পেসিফিক। ক্লিয়ার? তোমরা আজ থেকে ট্রাই করবে এই বিষয়টা, পাবলিক পেটালে আমি জানি। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে তিনি এই যে আশঙ্কাটা করেছিলেন সেটা নিরসন করেছেন। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে কোয়েশ্চেন কি? যথার্থ অনুভবের লক্ষণ দাও। যথার্থ অনুভব প্রথমে পড়ালাম, যথার্থ অনুভব বা প্রমাণ লক্ষণ দাও, এবং সেটিতে কি আশঙ্কা করেছে সেটা কিভাবে নিরসন করেছে সেটি লেখো, হয়ে গেল। এবং অযথার্থর ক্ষেত্রেও সেম, অযথার্থ অনুভবটি কি এটির লক্ষণ দাও, এটিতে কি আশঙ্কা করেছেন এবং আশঙ্কা নিরসন কিভাবে করেছে সেটি লেখো। অবশ্যই অর্ণব ভট্টর নামটা উল্লেখ করে থাকবে তর্ক সংগ্রহতে। এই হলো প্রশ্ন। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, এবং যদি তোমাদের এই সংক্রান্ত নোট লাগে স্মৃতির ক্ষেত্রেও এবং এটার ক্ষেত্রেও, তোমরা লিখবে আমাকে ওই যে ফোন নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে লিখবে DSCC9 নোট, DSCC9 নোট বলে একটা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের নোটের ব্যবস্থা করা হবে। আশা করছি ক্লাসটি বুঝতে পারলে। লাইক করো যদি ভিডিওটা পছন্দ হয়, কমেন্ট করো, যদি কোনো অসুবিধা থাকে তবুও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, এবং যত পারো শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং অবশ্যই আমাদের সন্নিধি কোচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইউটিউব পেজটিকে ফলো করো। আজকে ভিডিওটি এন্ড করলাম, অসংখ্য ধন্যবাদ।